TVN24 নিউজ নেটওয়ার্ক স্পেশাল নিউজ নেটওয়ার্কের স্পেশাল নিউজ আওয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিজওয়ান কাদের, আমাদের সঙ্গে আছেন বিপ্রজিৎ চন্দ। দর্শক, আমরা একটি দুর্ঘটনা এবং দুঃখজনক দুর্ঘটনার কারণে আজকে এই বিশেষ সময় আপনাদের সাথে সামনে হাজির হয়েছি। এই দুর্ঘটনাটি বাংলাদেশের ইতিহাসের একটি মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়ে থাকবে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে সবশেষ ১৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এই হতাহতের ঘটনা আরও বাড়তে থাকছে। এই ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সোমবার বেলা 4:45টার দিকে, স্থানীয় সময় বেলা 4:45টার দিকে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনাস্থল পরিদর্শনের আগে এই তথ্য জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা 1:06 বিমানটি উড্ডয়ন করে পরে বিধ্বস্ত হয়। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরা আধুনিক হাসপাতালে 120 জন অগ্নিদগ্ধ চিকিৎসা নিয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি। ওই হাসপাতালে সরকারি পরিচালক চিকিৎসক আকাশ বলেছেন, এখানে অগ্নিদগ্ধ 120 জন চিকিৎসা নিয়েছেন। এরও বাইরে যেটি হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায় যেখানে ঘটেছে সেই মাইলস্টোন স্কুলে যেই জায়গাটাই বিমানটি আছড়ে পড়ে সেটি আসলে সেখানে স্কুলের বেশিরভাগ শিশু শিক্ষার্থীরা ছিলেন, যাদের মধ্যে অনেকেই মারা পড়েছেন এবং এই মৃতের সংখ্যা বাড়ছে। আমরা এই তথ্য নিয়ে আমরা একটু বিপ্রজিৎ চন্দর কাছে যাব। বিপ্রজিৎ, এই মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে গেছে আমাদের বাংলাদেশের ইতিহাসে, এটি আসলে একটি কালো দিন হিসেবেই থাকবে, মানে দুঃখজনক মর্মান্তিক ঘটনা। আপনার কাছে কি কি তথ্য আছে সবশেষ একটু যদি দর্শকদের জানান। ঠিকই বলেছেন আপনি, কারণ ইতিমধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে দিয়েছে। আর সবকিছু মিলিয়ে যে বিষয়টা আপনি দেখছেন যে এটি কিন্তু নজিরবিহীন ঘটনা, অর্থাৎ আমরা কিন্তু সাম্প্রতিক অতীত বলেন কিংবা তারও আগের যে ঘটনাগুলো, আমরা এমন ঘটনা কখনোই ঘটতে দেখি নাই। এবং আমরা আইএসপিআর থেকে যে তথ্যটা পেয়েছি বা বিমান বাহিনী থেকে যে তথ্য পেয়েছি, ওই বিমানটি অর্থাৎ প্রশিক্ষণ যে বিমানটি, এটি কিন্তু 1:06 দিকে উড্ডয়ন করার পর এটি 13 মিনিট আকাশে উড়েছে। কিন্তু 13 মিনিট আকাশে উড়েছে, দ্যাট মিনস হচ্ছে 1:06 থেকে আমরা যদি আরও 13 মিনিট যোগ করি তাহলে ধরে নেওয়া যায় যে মোরললেস আপনার 1:19 দিকে বিমানটি কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনটিতে আশ্রে পড়ে। অর্থাৎ যে ভবনটিতে আশ্রে পড়েছে ওই ভবনটিতে আমরা তথ্য নিয়ে যতদূর জানতে পেরেছি যে ওই সময়ে কিন্তু ক্লাস চলছিল, অর্থাৎ ছোটদের যে ক্লাসগুলো থাকে, অর্থাৎ নার্সারি প্লে গ্রুপ 1, 2, 3, এই ক্লাসগুলো চলছিল এবং হচ্ছে 7ম শ্রেণী পর্যন্ত ক্লাস কিন্তু ওই ভবনে হয়। এবং ওই 1:19 অর্থাৎ ওই সময়টা কিন্তু এমন একটা সময় যখন ছুটি হবে এরকম একটা ছুটির আগ মুহূর্তে বাড়ি ফিরবে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই কিন্তু বিমানটি অর্থাৎ আছড়ে পড়ে। অর্থাৎ এরপরে যে ঘটনাটি ঘটেছে আপনি জানতেই পেরেছেন যে প্রচুর হতাহত হয়েছে। কারণ আমরা দেখছিলাম, অর্থাৎ আমরা যখন আপডেট রাখছিলাম তখন দেখছিলাম যে মৃতের সংখ্যা কিন্তু কেবলই বাড়ছিল, ইভেন আহতের সংখ্যা কেবলই বাড়ছিল। ওখানে হেলিকপ্টার ছিল, হেলিকপ্টার দিয়ে আহতদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা কিন্তু সেখানে তাদের আহাজারি দেখেছি, স্বজনদের আহাজারি দেখেছি, কিভাবে তাদেরকে ভ্যানে করে কোলে করে হেলিকপ্টার পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়গুলো দেখেছি। আমার কাছে কিছুক্ষণ আগে একটি ডাটা এসেছে, আমি যদি ডেটাটা আপনাকে একটি তুলে ধরি, সেটা দর্শকদের জন্য তুলে ধরাই রাইট। সেই ডেটাটা কিন্তু আমাদেরকে যেটি জানাচ্ছে যে এখন পর্যন্ত 164 জন মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং 19 জন মানুষ কিন্তু ইতিমধ্যে মারা গিয়েছেন। বার্ন ইউনিট সহ বিভিন্ন হাসপাতালে 100 কতজন বললেন? 64 জনের ডেটা। আমি আপনাকে ডেটাটা যদি একটু তুলে ধরতে চাই তাহলে আপনি দেখবেন যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন 8 জন, সেখানে কোনো নিহত নেই। বার্ন ইনস্টিটিউটেই সবচেয়ে বেশি, সেখানে 70 জন মানুষ চিকিৎসা নিচ্ছেন এবং ইতিমধ্যে সেখানে 2 জন মারা গিয়েছেন। ঢাকার সিএমএইচে কিন্তু 14 জন আহত এবং নিহত 11 জন, সেখানে মারা যাওয়ার সংখ্যাটা অনেক বেশি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 2 জন গিয়েছিলেন, যাদের মধ্যে 2 জনই নিহত হয়েছেন। এছাড়া লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার উত্তরাতে সেখানে আহত 11 জন, নিহত সেখানে 2 জন। উত্তরা আধুনিক হাসপাতাল, সেখানে 60 জন মানুষ, অর্থাৎ ঘটনাস্থলের কাছে হয় সে হসপিটালে অনেক মানুষ চিকিৎসা নিতে যান, 1 জন মারা গিয়েছেন সেখানে। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালেও আহত 1 জন চিকিৎসা নিচ্ছেন। তো এখন পর্যন্ত অর্থাৎ 1:30টায় যদি মোরললেস ঘটনাটা ঘটে থাকে, এখন 5:30 বাজে, অর্থাৎ এই 4 ঘন্টার মধ্যেই আমরা দেখছি 150 শতাধিক অর্থাৎ 150-এরও বেশি মানুষ কিন্তু হাসপাতালে আছেন এবং আরও কত মানুষ
যারা ওখানে ভবনে আটকা পড়েছেন, অর্থাৎ উদ্ধার কাজ যেহেতু এখনো চলছে, আরও মানুষ এটা হয়তোবা আহতের মিছিলে বা নিহতের মিছিলে যুক্ত হতে পারেন। কারণ আমরা এ ধরনের ঘটনাগুলোতে যেটা দেখে থাকি যে আপনি যদি রানা প্লাজার কথা ভাবেন কিংবা তাজরিন গার্মেন্টসের কথা ভাবেন, আমরা কিন্তু দেখেছি যে ভবনে আটকা পড়ে ভবন থেকে একদিন 2 দিন বাদেও কিন্তু জীবিত মানুষকে বের করা হচ্ছিল। তো এখান থেকেও সেরকম কোনো ঘটনা আসতে পারে। দুর্ঘটনার পরপরই সেখানে মানে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করা শুরু করেছে, পরবর্তীতে 2টি বেড়েছে, পরবর্তীতে এখন নিশ্চয়ই যৌথভাবে প্রচেষ্টা চলছে সেখানে ঘটনাস্থলে। বিপ্লব, আপনার কাছে আমি আবার ফিরবো। আমাদের ঘটনাস্থলে আমাদের রিপোর্টার সুলাইমান কবির রয়েছেন। তিনি সকাল থেকে আমরা দুর্ঘটনার পরপরই, ঘটনা জানতে পারার পরপরই সেখানে তিনি পৌঁছেছেন। সেখানকার সবশেষ পরিস্থিতিও তিনি আমাদেরকে জানাতে পারবেন। সুলাইমান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমরা ওই বিমান দুর্ঘটনার ঘটনাস্থলের সবশেষ তথ্য এবং আপনি সারাদিনে কি কি দেখেছেন, কি কি জানতে পেরেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাবেন। আমি ঠিক ঘটনাস্থলের পাশের যে বিল্ডিংটি রয়েছে বা ভবনটি রয়েছে সেই ভবনের ছাদে এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা যেমনটি বলছিলেন যে মর্মান্তিক বা হৃদয় বিদারক যে ঘটনা, আমরা সেটি আসলে দুপুরের পর থেকেই দেখছি। তবে যে সংখ্যাটি এখন পর্যন্ত পত্রিকাতে কিংবা টেলিভিশনে বা গণমাধ্যমে এসেছে 19 জনের মৃত্যুর খবর, পাশাপাশি একটি জেঠো হয়ে রয়েছেন তার প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কিন্তু আরও মর্মান্তিক খবর দিতে, যে জায়গাটিতে বিমান বিধ্বস্ত হয়েছে সেই ভবনের মধ্যে বা ক্লাসরুমের মধ্যে এখনও মরদেহ রয়েছে বলে তারা জানাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে অনেক লাশ আসলে চেনার মতো পর্যায়ে নেই। আমরা এই মুহূর্তে যদি একটু ঘটনাস্থলের ঠিক ওই জায়গাটিতে দেখাতে চাই যে একটি ক্রেন কিন্তু সেখানে রয়েছে এবং যে উৎসুক মানুষ আপনি দেখতে পাচ্ছেন একটি ভবনের ছাদে, ঠিক ওই যে জানালাটি দেখতে পাচ্ছেন কালো হয়ে গিয়েছে ধোঁয়ার মধ্যে, ঠিক ওই রুমের মধ্যে বিমানটি আছড়ে পড়ে এবং পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আগুন ধরে যায়। এবং আমরা কিছুক্ষণ আগে ওই ভবনের পাশে ছিলাম, ওই যেখানে উৎসুক মানুষ যে ভবনের ছাদটিতে রয়েছে ঠিক ওই ছাদের নিচে সেই বিধ্বস্ত বিমানটির কিছু অংশ কেটে কেটে রাখা হয়েছে। এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা বারবার একটি বিষয় বলছেন যে ওই রুমের মধ্যে এখনও মরদেহ রয়েছে, তবে সেখানে কিন্তু বিভিন্ন বাহিনী সদস্যরা যারা রয়েছেন তারা তাদেরকে যেতে দিচ্ছেন না, ফলে কিছুক্ষণ পরপরে আমরা চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, আমার পাশে কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়েছেন যারা ঠিক বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথে সেখানে গিয়েছিলেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা সেই মুহূর্তে আসলে কথা বলতে পারবেন। হ্যাঁ, তো আজকে পার্টিটা হচ্ছে টুর্নামেন্টের মুজাহিদ পৌঁছে যাবে, ওদেরকে বলেন মুজাহিদকে যোগাযোগ সঙ্গে সঙ্গে ওখানে গিয়েছিলেন। জি, কি দেখেছিলেন একটু জানাবেন। জি, আমি যে ভবনটাতে আমরা দাঁড়িয়ে আছি এই ভবনের নিচতলায় অবস্থানে ছিলাম। সবাই যখনই বিমান বিধ্বংসের আওয়াজটা শুনি তখন আমরা ঠিক এই জায়গাতে এসে দাঁড়াই। সবাই দাঁড়ানোর পরে আমরা দেখতে পেলাম এখানে আগুন জ্বলতেছে। আমরা বুঝতে পারলাম যে বিমানটি এখানে বিধ্বংস হয়েছে। আমরা সাথে সাথে সবাই মিলে ওইখানে ভিতরে ঢোকার চেষ্টা করি এবং ভিতরে ঢোকার পরে দেখলাম যে ওইখানে স্কুল মনে হচ্ছিল যে ক্লাস চলাকালীন বিধ্বংসটা হয়েছে। তারপরে আমরা ওইখানে একটুখানি কাজ করেছিলাম, সাথে সাথে ফায়ার সার্ভিস প্লাস সেনাবাহিনী ছিল। আমরা ভিতর থেকে এসে পানি নিয়ে গেলাম। তারপর ওইখানে আমরা দেখতে পেলাম অনেক মানুষ। আমরা ওইখানে অনেকগুলা দেখলাম যে এমন মৃত অনেকগুলো দেখতে পেয়েছি, সংখ্যা বলা অসম্ভব। তারপরে অনেক মানুষ গা পুড়ে গেছে, অনেকজন, যেটা সংখ্যা আমরা বলতে পারছি না কারণ আমরা ওইখানে একটু ব্যস্ত ছিলাম দৌড়াদৌড়ি কাজে, সেই জন্য সামনে নিয়ে গেছে, অনেক বেশি হবে সংখ্যা 100+ পুরা। তারপরে আমরা যখন দেখছিলাম মৃত প্লাস তখন 10+ ছিল মৃত, 100+ ছিল। জি জি, আমি ওই যেখানে ছিলাম তখন খুব খারাপ অবস্থায় ছিল। তখন ফায়ার সার্ভিস ছিল, ওনারা মৃতদেহ উদ্ধার করছিল, মানে খুব বাজে অবস্থায় ছিল আর কি। সেনাবাহিনী ছিল, অনেক ইউনিট ছিল, তারা খুব ভালোভাবে কাজ করছে, অনেক পুড়ছিল ওই জায়গাতে। আজকে যে ঘটনাটি ঘটেছে, যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, একটি বিষয় এই মর্মান্তিক ঘটনার মধ্যেও যদি পজিটিভ বা ইতিবাচকভাবে আমরা দেখানোর চেষ্টা করি তাহলে বলতে হবে যে এই যে উদ্ধার কাজ যারা চালাচ্ছেন বিভিন্ন বাহিনী সদস্যরা, এই জায়গাটি কিন্তু উৎসুক যে জনতা, সেই জনতাদেরকে আসলে সেখানে যেতে দেওয়া হচ্ছে না, ফলে বেশ ভালোভাবেই তারা উদ্ধার কাজ চালাতে পারছেন। তবে প্রত্যক্ষদর্শীরা যেমনটি বলছিলেন যে এই যে 19 জন হতাহতের খবর বলা হচ্ছে অফিসিয়ালি, তবে আনঅফিসিয়ালি কিন্তু এই সংখ্যাটা
অনেকটাই বেশি, অর্থাৎ তারা যেটি বলছেন যে 40-50 জন পর্যন্ত হয়ে যেতে পারে এই মৃতের সংখ্যা। এবং আপনারা নিশ্চয়ই তথ্য পেয়েছেন যে বিভিন্ন হসপিটালে যাদেরকে নেওয়া হয়েছে অগ্নিদগ্ধ, তাদের মধ্যেও কিন্তু অনেকে মৃত্যুবরণ করছেন। এবং সবচেয়ে আশঙ্কার কথা যেটি, যে এই যে হতাহতের ঘটনাটি ঘটেছে বা দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে, সেখানে আহত যারা হয়েছেন বেশিরভাগই কিন্তু শিশু। সুলাইমান, আপনাকে আমরা আপনি জানালেন সবশেষ পরিস্থিতি, আমাদের বিপ্রজিৎ চন্দ্র আপনার কাছে কিছু জানতে চাইবেন। সুলাইমান, আপনি বেশ কিছুক্ষণ ধরে সেখানে আছেন। এখন বিষয়টা হচ্ছে, আপনি জানেন যে বেশ কিছু আহত এবং নিহতের ঘটনা ইতিমধ্যে ঘটেছে। সেখানে কি সেনাবাহিনী কিংবা ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের কেউ আপনাদেরকে কোনো তথ্য জানিয়েছে কিনা যে কি পরিমাণ হতাহত সেখানে হয়েছে, কিংবা এর কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা এখন পর্যন্ত? দেখুন, অফিসিয়ালি এখনও কোনো তথ্য আমাদেরকে বা গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু জানানো হয়নি। এখানে ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন বা ফায়ার ফাইটার সেনাবাহিনীর পক্ষ থেকে যারা রয়েছেন, তারা অফিসিয়ালি এখনও কোনো ব্রিফিং গণমাধ্যমকে দেননি। তবে আনঅফিসিয়ালি আমরা যেটি জানতে পারছি যে এই হতাহতের সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে, এবং যে দুর্ঘটনার কারণ, সেই দুর্ঘটনার কারণটি এখনও জানানো হয়নি। অফিসিয়ালি ব্রিফ করলে হয়তোবা আমরা সেটি জানাতে পারবো। তবে সবচেয়ে আমরা জানতে না পারার আরও একটি বড় কারণ হচ্ছে, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা যে ভবনটি টিন শেডের রয়েছে, সেই ভবন, তার আশেপাশে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে আসলে যেতে দেয়া হচ্ছে না। ফলে দূর থেকে আমরা যেমনটি দেখছি যে উদ্ধার কাজ এখনও চলছে। এবং আপনারা যে খবরটি দিচ্ছিলেন যে এখনও হতাহতের সংখ্যা বাড়তে পারে, প্রত্যক্ষদর্শীরাও কিন্তু আমাদেরকে তেমনটি জানিয়েছেন যে রুমের মধ্যে এখনও অনেকেই রয়েছেন যারা সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে, ফলে তাদের বডি আইডেন্টিফাই করা হয়তো বা সম্ভব হবে না ডিএনএ টেস্টের মাধ্যমে। ব্রিফিং করা হয়েছে কিনা, ব্রিফিং এর মাধ্যমে কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়েছে কিনা সেটি জানান। না, এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ব্রিফিং আমরা পাইনি, হয়তো বা আরও কিছুক্ষণ পরে আমরা সেটি যদি পাই অবশ্যই জানাবো। আচ্ছা, আপনি তো দেখেছেন, এখনো কি উদ্ধারকারী দল এখনো কি উদ্ধার কাজ চলছে কিনা, অর্থাৎ এখনো ওই ভবনের মধ্য থেকে বা আশপাশের জায়গা থেকে নতুন করে কোনো মরদেহ কিংবা কোনো আহত ব্যক্তিকে বের করা হচ্ছে কিনা? আপনি শেষ কখন দেখেছেন বের হতে বা বের করতে, যেহেতু উদ্ধার কাজ চলমান? এখান থেকে ঠিক আধা ঘন্টা বা 45 মিনিট আগে কয়েকজনকে বের করা হয়েছিল। এরপরে আমরা আর কোনো ডেড বডি বা আহত কাউকে দেখছি না, এবং এখানে অ্যাম্বুলেন্সও আমরা দেখছি না। শুরুতে হেলিকপ্টারে করে আশেপাশের হসপিটালগুলোতে নেওয়া হয়েছিল, পরে কিন্তু অ্যাম্বুলেন্সে করেই তাদেরকে নেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে আসলে বিধ্বস্তদের বিমানটি রয়েছে, সেটিকেই রুমের ভেতর থেকে ক্রেনের সাহায্যে বের করার চেষ্টা করা হচ্ছে। আহত বা নিহত কোনো ডেড বডি আমরা এখন পর্যন্ত দেখছি না। লাস্ট আধা ঘন্টা বা 45 মিনিটে নতুন করে কোনো বডি আমরা বের করতে দেখিনি। সুলাইমান, আপনি সবশেষ তথ্য জানাচ্ছিলেন এবং সময়ের সঙ্গে নিশ্চয়ই আপনি আরো অনেক কিছুই জানতে পারবেন। আমার কাছে আমরা একটু জানতে চাই আর একটু আপনার কাছে যে এলাকাবাসী কি বলেছেন আপনারা ঘটনার পরবর্তীতে, এখন সেখানকার মানুষের মানে মানসিক পরিস্থিতি কেমন জানতে পারছেন? জয়, এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন, যারা সঙ্গে সঙ্গে সেখানে গিয়েছিলেন, তারা কিন্তু এখনও হতবিহ্বল অবস্থায় রয়েছেন। যেমনটি তারা বলছেন যে তারা দেখছেন যে আগুনে আসলে মানুষ পুড়ছে, কিন্তু তারা কিছুই করার অবস্থাতে ছিলেন না, বা চিৎকার চেঁচামেচি, শিশু যেহেতু সবাই শিশু ছিল ক্লাসরুমের মধ্যে, তারা সেই আহাজারি শব্দটি কিন্তু পেয়েছিলেন। তবে তাদের আসলে কিছুই করার ছিল না, যেহেতু বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বা বিমানটিতে আগুন ধরে যায়। ফলে তাদের কিন্তু চেয়ে দেখা ছাড়া কিছুই আসলে শুরুতে করার ছিল না। পরবর্তীতে ফায়ার সার্ভিস আসলে তারাও শুরুতে সহযোগিতা করেছিলেন, এবং পরবর্তীতে অন্যান্য বাহিনীর সদস্যরাও এসে উদ্ধার কাজে যোগ দেন। আমার কাছেই কয়েকজন কিন্তু প্রত্যক্ষদর্শী আছেন যারা ঘটনার সাথে সাথেই সেখানে গিয়েছিলেন। আমরা একটু তাদের সঙ্গে যদি কথা বলতে চাই যে সময় দুর্ঘটনাটি ঘটে, ওই সময়ের ওইখানকার পরিস্থিতি কি দেখেছিলেন? শিশুরা আগুনে পুড়ছে বা আহাজারি? আমাদের খবর পাওয়া গিয়েছে, যাই দেখি আহত অবস্থা আছে, ওখানে একজনকে সেনাবাহিনী নিয়ে গেছে, ফায়ার সার্ভিসে বাইর করেছে। প্রত্যক্ষদর্শীরাও কিন্তু বলছিলেন যে আসলে ফায়ার ফাইটার এবং সেনাবাহিনী আসার আগ পর্যন্ত আসলে তাদের
কিছুই করার ছিল না, চেয়ে চেয়ে দেখা ছাড়া। এবং যে ভয়াবহতা বা নির্মমতা বা মর্মান্তিক ঘটনা, তারা সেটি আসলে দেখেছেন চেয়ে চেয়ে, যে মানুষ আগুনে পুড়ছে বা শিশুরা চিৎকার করছে, কিন্তু তাদের কিছুই করার ছিল না। ফলে তারা কয়েকজন আমাদেরকে জানিয়েছেন যে এক ধরনের ট্রমার মধ্যেও কিন্তু তারা রয়েছেন, যে কি থেকে কি হয়ে গেল বা তারা কি দেখলেন এখনও নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না, এমনটি কিন্তু জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ধন্যবাদ সুলাইমান, সঙ্গেই থাকুন। আপনার কাছে আপনি নিশ্চয়ই ঘটনাস্থল থেকে আমাদেরকে পরবর্তীতে আরো বিস্তারিত জানাতে পারবেন। আমরা আবার পরবর্তীতে আপনার কাছে ফিরছি। এই পর্যায়ে আমরা আবার স্টুডিও থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে আরো কিছু তথ্য দর্শক তুলে ধরছি। উত্তরায় এই যে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের ঠিক 12 মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়। আইএসপিআর জানিয়েছে বিমান বাহিনীর F7BJI প্রশিক্ষণ বিমানটি 1:06 মিনিটে উড্ডয়ন করে। ফায়ার সার্ভিস জানিয়েছে প্রশিক্ষণ বিমানটি 1:18 মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সেক্ষেত্রে উড্ডয়নের 12 মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয় এই বিমানটি। জাতীয় বার্ন ইউনিটে জরুরি হটলাইন সেবা চালু করা হয়েছে এর পরবর্তীতে, যেটি তথ্য রাজধানীর সেই উত্তরার সেই দুর্ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন সেবা চালু করা হয়েছে। হটলাইন নাম্বারটিও আমরা পড়ে দিতে চাই, 0194904367। এছাড়া আপনারা জানেন যে দর্শক, এরই মধ্যে যে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক থাকবে। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। আহত নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া বার্ন ইনস্টিটিউটের যে সবশেষ তথ্য আমরা জানতে পাচ্ছি যে একের পর এক দগ্ধদের নেওয়া হচ্ছে সেখানে। সেটি হচ্ছে যে এই ঘটনায় অন্তত 2 জনের মৃত্যুর খবর দুর্ঘটনার কিছু পরেই আমরা নিশ্চিত হতে পারি। সেই সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে, সেটি সবশেষ 19 জনে পৌঁছেছে। এরপরেও হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা এই তথ্যগুলো বার্ন ইনস্টিটিউটে আমাদের মুজাহিদুল ইসলাম রিপোর্টার তিনি আছেন, তার কাছে আমরা জানতে চাইবো। তবে তার আগে আমি একটু বিপ্রজিৎ চন্দ্রের কাছে যেতে চাইবো যে সবশেষ অনেক তথ্য পাওয়া যাচ্ছে এবং এই ঘটনা যত সময় বাড়বে হয়তো দুর্ঘটনায় মানে শোকাবহ তথ্য আমরা পেতে থাকবো। আপনার কি মনে হয়? না দেখুন, সময় যত বাড়বে হয়তো হতাহতের সংখ্যাও তত বাড়বে, কিন্তু একটি বিষয় আসলে আমাকে এখানে ভাবিত করে একটা বিষয়, যে জিনিসটা হচ্ছে ঘটনা ঘটার পর থেকেই উৎসুক জনতার একটা প্রচণ্ড পরিমাণ ভিড় আপনি কিন্তু দেখেছেন। অর্থাৎ সেই বিষয়টা আমরা উত্তরা দিয়াবাড়িতেও দেখেছি এবং ঢাকা মেডিকেল কলেজ কিংবা বার্ন ইনস্টিটিউট যেটা বলেন সেখানে উৎসুক জনতার ভিড়। এবং আমরা সেখানে উদ্ধারকারী দল যারা কাজ করছেন তারা কিন্তু বারবার একটা কথা বলছিলেন যে উদ্ধার কার্যক্রম তাদের জন্য ব্যাহত হচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমরা যদি নিজের থেকে সচেতন হই, অর্থাৎ উদ্ধার কার্যক্রম যখন চলবে তাদের উদ্ধার কার্যক্রম ওই কার্যক্রমে যেন ব্যাহত না হয় এমন জায়গাটা, অর্থাৎ সেই জায়গাটা ফাঁকা রেখে বা সেই অন্তত দূরত্বটা মেনটেন করে যদি কাজগুলো করা হয়, অর্থাৎ উৎসুক জনতা সেই ভিড়গুলো করেন, তাহলে কিন্তু আমরা অন্যান্য যে ঘটনাগুলো আমরা আগে দেখেছি, দুর্ঘটনাগুলো আগে দেখেছি, সেখানেও আমরা দেখেছি যে উৎসুক জনতার একটা প্রবল ভিড় থাকে, সে কারণে কিন্তু উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। হ্যাঁ, যথার্থই বলেছেন যে রানা প্লাজা ভবন ধস, ডিমতলি অগ্নিকাণ্ড, এই ধরনের যে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটেছে অতীতে, সেক্ষেত্রেও আসলে জনগণের উৎসুক জনগণের ভিড়ের কারণে কিন্তু উদ্ধার কাজ ব্যাহত হতে আমরা দেখেছি। এক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি উত্তরায়। তবে এটিও কিন্তু পাশাপাশি ঠিক কিনা বিপ্রজিৎ, যে এই সাধারণ জনগণ এবং সেখানে কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু যৌথ একটা প্রয়াসে তাৎক্ষণিকভাবে কিছু মানুষকে উদ্ধার করার প্রক্রিয়াও আমরা আজকে দেখেছি। সেটাও কিন্তু আসলে অ্যাপ্রিসিয়েটেবল। তবে এই মূল উদ্ধার কাজ যাতে ব্যাহত না হয় সেটির দিকে তো আসলে সাধারণ মানুষের বিবেচনায় রাখাই উচিত, অবশ্যই বিবেচনা রাখা উচিত। আর আরেকটি বিষয়, যে এই যে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া কিংবা অগ্নিদগ্ধ হয়ে আহত হয়ে হসপিটালে ভর্তি হওয়া, এসব বিষয়গুলো কিন্তু এই বিষয়গুলোর ভয়াবহতা কিন্তু ক্রমে প্রকাশ পেতে থাকে। অর্থাৎ আজকে যতটা আপনি শুনবেন, কালকে দেখবেন মৃতের সংখ্যা বাড়ছে, পরশু দিন বাড়ছে, এবং এই ডে আফটার
মানে দিন যত যাবে এই সংখ্যা কিন্তু বাড়তে থাকে। আমরা অন্যান্য ইয়েগুলোতে দেখেছি, কারণ আমরা জানি না এখন পর্যন্ত কে কত শতাংশ বার্ন নিয়ে হসপিটালে চিকিৎসাধীন আছেন কিংবা কাতরাচ্ছেন, অথবা দেখা গেল যে তাদের ওই যে দগ্ধটা পোড়ার যে পার্সেন্টেজটা এর উপরে কিন্তু বাঁচা মরার অনেকটা নির্ভর করে। এবং এরপরও আপনি জানেন যে আমাদের রিপোর্টার মুজাহিদুল ইসলাম আছেন বার্ন ইনস্টিটিউটে, তিনি হয়তো আরও বিস্তারিত তথ্য দিতে পারবেন। তবে আমার কাছে যেটি মনে হচ্ছে যে আরেকটি মৃত্যুর মিছিলে সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। আমি জানি না কি হবে সামনের দিনগুলোতে। আসলে এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়, তবে বাস্তবতাটাও আমাদের সামনে চলেই আসে এবং সেটি আসতে শুরু করেছে। বিমান বিধ্বস্ত হওয়ায় দগ্ধ 35 জনের যে বার্ন ইউনিটে আছে তা আমরা তথ্য পেলাম যে তাদের মধ্যে আরো 10 জনের পরিস্থিতি খুবই সংকটাপন্ন। যে কোনো আসলে হ্যাঁ, এই কথাটি আপনাকে বলছিলাম, খারাপ সংবাদই আসলে আসবে। পরে এই বিষয়গুলো খুব ঘটতেই থাকে যে মানে তাদের পরিস্থিতি অর্থাৎ ফিজিক্যাল কন্ডিশন দ্রুত ফল করতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু তারা মৃত্যুর মুখে পতিত হন, যে কারণে অগ্নিদগ্ধ হওয়া যে কোনো ঘটনায় মৃত্যুর সংখ্যা সাধারণ যে কোনো ঘটনার চেয়ে অনেক দ্রুত গতিতে বাড়তে থাকে। ঠিক এই কারণে আরেকটা তথ্য আমরা আসলে দর্শকদের সামনে তুলেই ধরতে পারি যে সেখানে আসলে যারা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে, বিভিন্ন হাসপাতালে, আপনার বার্ন ইনস্টিটিউট থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি অবস্থায় রয়েছেন, যারা জীবন মৃত্যু সন্ধিক্ষণে মানে ইয়ে করছেন, মানে তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হবে এবং সেই রক্ত দেওয়ার জন্য কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকেও এবং সামাজিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আসলে প্রচুর রক্ত মানুষকে মানে আহতদের উদ্ধার করার জন্য, আহতদের চিকিৎসার কাজে। তো এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানুষের একটি উদার প্রতীত রয়েছে। আপনার কি মনে হয় যে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর মতো মানসিকতা? না, এটি তো রয়েছে। আসলে আপনি জানেন যে কোয়ান্টাম রয়েছে, বিভিন্ন ব্লাড ব্যাংক রয়েছে, বা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে। আমরা আশা করছি তারা এগিয়ে আসবেন এবং ব্যক্তি পর্যায়ে অনেক মানুষ কিন্তু রক্ত দেন এবং তারা কিন্তু সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দেন, তারাও এগিয়ে আসবেন এবং সবাই মিলে এগিয়ে আসলে এত বড় একটি সংকট কিন্তু মোকাবেলা করা খুব দুরূহ কাজ হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছে আপনি জানেন যে এরই মধ্যে 19 জন মারা গেছেন এবং আমার যেরকম ধারণা হচ্ছে ঘটনার প্রেক্ষাপটে সেটি হচ্ছে মৃতের সংখ্যা বাড়বে, আহতের সংখ্যাও বাড়বে এবং আহত যারা রয়েছেন তাদের মধ্যে গুরুতর আহত যারা, তাদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হবে, তাদের রক্ত লাগবেই। সো এই জায়গাগুলোতে আমাদের আহ্বান থাকবে সাধারণ মানুষের প্রতি যে সংগঠন যারা রয়েছেন তারা তো রয়েছেনই, এর পাশাপাশি সাধারণ মানুষ যারা আছেন তারাও যেন তাদের নিজ উদ্যোগে, সাধারণ মানুষ নিজ উদ্যোগে আক্রান্ত মানুষের পাশে এগিয়ে আসেন। আসলে সবাই যদি সম্মিলিত একটা প্রচেষ্টা এখানে তৈরি করা যায় তাহলেই মনে হয় যে এই সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে। হ্যাঁ, তবে যেটি এরই মধ্যে আমরা হারিয়েছি বা যা হারাতে চলেছি সেটি তো আসলে সৃষ্টিকর্তারই ইচ্ছা। তবে বিপ্র, একটি জিনিস যে আমরা একটু এটা আলোচনা করতে পারি কিনা যে এই লোকালয়ের মধ্যে একটি মাইলস্টোন কলেজ, মানে তবে বিমানবন্দরের খুবই কাছে, তো এই যে এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদের কি ধরনের শিক্ষা নেওয়ার আছে? আসলে ইনফ্যাক্ট এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ মুক্ত কিনা ওই এলাকাগুলো? আমরা যেমনটা জানি যে বিমানবন্দরের আশেপাশে কিন্তু ব্যাপক লোকালয় রয়েছে এবং সেটি অপরিকল্পিত রয়েছে বলে অভিযোগ রয়েছে। দেখুন, এসব ক্ষেত্রে যেটা হয়, এখন আগামী সামনের কয়েকদিন অনেক তদন্ত হবে, অনেক রিপোর্টও বেরিয়ে আসবে, সেখান থেকে করণীয় কি, কোনটা করণীয় না এগুলো নির্ধারণ করা হবে। কিন্তু ঝামেলার জায়গাটা হচ্ছে সেগুলোর এক্সিকিউশন কতটা হবে। অর্থাৎ আমরা যেটা জানি যে এভিয়েশন এরিয়া অর্থাৎ বিমানবন্দর এরিয়ার এক নির্দিষ্ট একটা জায়গা আছে, এত কিলোমিটারের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বলেন, মার্কেট বলেন, কিংবা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো থাকতে পারবে না। এখন মাইলস্টোন কলেজ সেই নীতিমালা মেনে ওখানে ভবনটা স্থাপন করা হয়েছে কিনা এটি একটি প্রশ্ন আসবে। এরপর আমরা যেটি এখন জানতে পারছি বা এখন ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তো সেই জায়গা থেকে আসলে কি কারণে ঘটনাটা ঘটেছিল, তো আমার কাছে যেটি মনে হয় যে কারণেই ঘটনাটা ঘটে থাকুক না কেন, ভবিষ্যতে এই জায়গাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ আপনি জানেন যে সাম্প্রতিক অতীতে এই কিছুদিন আগেই কিন্তু ভারতেও এরকম একটা যাত্রীবাহী বিমান কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছে এবং সেখানে প্রচুর হতাহত হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা এবং তার ঠিক কিছুদিনের মধ্যেই ঠিক অনুরূপ একটি ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। তো সেই জায়গাগুলো থেকে সামনের দিনগুলোতে আমাদের কি করণীয় সেটা নিয়ে ভাবার সময় কিন্তু অবশ্যই চলে এসেছে, ভাবতে হবে। হ্যাঁ বিপ্র, আপনার কাছে আবারও ফিরছি। দর্শক, আমাদের কাছে
বিমান দুর্ঘটনার সবশেষ যা যা জানা গেল এরকম একটি ডেটা এসেছে, আমরা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। আইএসপিআর জানিয়েছে বিমানটি বেলা 1:06 উড্ডয়ন করে। এটি বাংলাদেশ বিমান বাহিনীর F7 BGI মডেলের বিমান। এটি একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান যা চায়নায় তৈরি। ফায়ার সার্ভিস জানিয়েছে যে প্রশিক্ষণ বিমানটি 1:18 মাইলস্টোন স্কুল কলেজের ভবনে বিধ্বস্ত হয়। আর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মাইলস্টোন স্কুলের একটি ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। ভবনটি দোতলা, সেখানে তখন পাঠদান চলছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহিম হাসান সিয়াম নামের এক শিক্ষার্থী জানান যে ভবনটির নাম আসলে প্রজেক্ট 2। ওই ভবনে 2 তলা মিলিয়ে মোট 16টি ক্লাসরুম ছিল আর রয়েছে এবং চারটি এর মধ্যে শিক্ষকদের রুম। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হতো এই ভবনে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কক্ষের সামনে বিধ্বস্ত হয়েছে বিমানটি। শিক্ষার্থীরা আরও জানিয়েছেন যে ভবনটিতে ছুটির পর থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কোচিং করত। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকেল 4:45টার দিকে দুর্ঘটনা স্থল পরিদর্শন করে জানান যে বিমান বিধ্বস্তের ঘটনায় 19 জন নিহত হয়েছেন এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। আইএসপিআর বিকেল 5টায় জানায় নিহত হয়েছেন 18 জন এবং আহতের সংখ্যা 164 জন। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পরপরই কলেজ ক্যাম্পাসে ভিড় করেছেন শিক্ষার্থীদের মা বাবা স্বজনেরা। তারা তাদের সন্তানদের খুঁজছেন। কেউ সন্তানদের খোঁজ পাননি এখন পর্যন্ত। ঘটনাস্থলে থাকা লাকি আক্তার নামের একজন অভিভাবক বেলা 3টার দিকে জানান গণমাধ্যমকে তার 2 সন্তান মাইলস্টোন স্কুলে পড়ে। তিনি বড় সন্তানকে খুঁজে পেয়েছেন, কিন্তু ছোট সন্তানকে এখন পর্যন্ত তারা খুঁজে পাননি। আর এছাড়া অগ্নিদগ্ধদের দফায় দফায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। আইএসপিআর বলছে সেখানে 70 জনকে চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হয়েছে। আর দগ্ধদের মধ্যে অনেকেরই অবস্থা খুবই গুরুতর এবং আশঙ্কাজনক। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি ঘটনায় যে বিমানের যে পাইলট লিeutenant মোহাম্মদ তৌকির ইসলাম, ফ্লাইট লিeutenant মোহাম্মদ তৌকির ইসলাম এরই মধ্যে মারা গেছেন বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। এছাড়া জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে। এই হটলাইনের নাম্বারটা আমরা এরই মধ্যে পড়েছি, আরেকবার পড়তে চাই, 01949043797। এছাড়া মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ রক্তদানের জন্য আহ্বান জানিয়েছে। ঘটনাস্থলেই মাইকিং করে এই রক্তদানের জন্য আহ্বান জানানো হয়। এছাড়া মেট্রো রেলের একটি বগি আহতের আনা নেওয়ার জন্য রিজার্ভ রাখা হয়েছে। বগিটি নারীদের জন্য নির্ধারিত বগির ঠিক পরেরই যে বগিটি থাকে, মানে মেট্রো রেলের যে প্রথম বগিটি সেটি তো নারীদের জন্য নির্ধারিত থাকে, তার ঠিক পেছনের যে এইটি সম্পূর্ণই আহতদের জন্য আনা নেওয়ার কাজে ব্যবহার করার জন্য ডেডিকেটেডভাবে রাখা হয়েছে। এছাড়া আমরা এরই মধ্যে জানতে পেরেছি বিমান বিধ্বস্ত হয়ে ঘটনায় বিশ্ব নেতারাও শোক জানাতে শুরু করেছেন। এছাড়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। হতাহতের ঘটনায় এরই মধ্যে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির মোহাম্মদ নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। এছাড়া দেশের আপামর জনতা সবাই আসলে শোকাহত এবং এই শোকের মূল কারণটি হচ্ছে সেখানে শিক্ষার্থীরা ছিলেন এবং তারা ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার আগে একটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবলে পড়েছেন। বিপ্র, এই ছিল আসলে আমরা এখন পর্যন্ত তো ডেভেলপিং তথ্যগুলো। তো আর কি মনে হয় এই জিনিসগুলোকে ধারণ করবে কিভাবে জাতি, মানে এই শোক কিভাবে ভুলবে? না, যে কোনো শোক বা যে কোনো ঘটনা এখানে তো আসলে ভুলবার কিছু নেই, কারণ ক্ষতি যাওয়া হবার তো হয়ে যাচ্ছে। আপনি কিছুক্ষণ আগে কিন্তু কয়েকজনের উদাহরণ দিচ্ছিলেন, অর্থাৎ স্বজনদের হাজারির কথা বলছিলেন। তো সেগুলো কিন্তু আমরাও গত কয়েক ঘন্টা ধরে দেখছি যে স্বজনরা কি পরিমাণ হাজারি করেছেন, সেটা এখনও করছেন। সেটা ঢাকা আপনি বার্ন ইনস্টিটিউট বলেন কিংবা ঢাকার অন্যান্য যে হাসপাতালগুলোতে আমরা ভর্তি হয়েছেন আহতরা এবং সেখানে যারা মারা গেছেন তাদের স্বজনদের যে হাজারি, অর্থাৎ এই জাতীয় যে ঘটনা সেটি তো আসলে দুর্ঘটনাই বলা চলে এবং দুর্ঘটনা ঘটবেই। কিন্তু এই দুর্ঘটনার পেছনে দুর্ঘটনাটা না ঘটার জন্য, অর্থাৎ দুর্ঘটনা নাও ঘটতে পারত, দুর্ঘটনাটা প্রতিরোধে কার্যকর ব্যবস্থাটা নেওয়া হয়েছিল কিনা, অর্থাৎ পাইলট যখন প্রশিক্ষণ বিমানে ওঠেন তিনি পর্যাপ্ত চেকিংটা সেরে নিয়েছিলেন কিনা, সেফটি চেকিং সেরে নিয়েছিলেন কিনা,
এই জাতীয় বিষয়গুলো হয়তো তদন্তে উঠে আসবে, কিন্তু অলরেডি জনমনে কিন্তু এই প্রশ্নগুলো আসা শুরু হয়েছে। অর্থাৎ আমরা জানি যে কোনো বিশেষ করে বিমান উড্ডয়ন বলেন আপনি, কিংবা যে কোনো যানবাহন চলার আগে বা চালানো শুরু করার আগে কিছু সেফটি ফিচার্সগুলো যে চেক করে নেবার কথা থাকে বা নেওয়া উচিত, অর্থাৎ আমার নিজের সেফটির জন্য, পাইলটের সেফটির জন্য, আর বিমান একটা বিষয় সেটা হচ্ছে জনসাধারণের সেফটির জন্য, কারণ এটি বিধ্বস্ত হলে একটি বড় পরিসরে বিধ্বস্ত হয়, প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হন। তো সেই জায়গাগুলোতে আসলে পাইলটের সতর্ক ছিলেন কিনা, তাদের ভূমিকাটা যথাযথ ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু উঠে আসবে। এই বিষয়গুলো যেমন উঠে আসবে, তেমনি আমি একটু আগে আপনাকে যেটা বলছিলাম যে এয়ারপোর্টের পাশেই এ ধরনের একটি প্রতিষ্ঠান করা যায় কিনা, সেটি নীতিমালার মধ্যে পড়ে কিনা, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা মার্কেট বলেন বা আবাসিক ভবন, কিংবা সেটা কততলার ভবন পর্যন্ত পারমিশন আছে, কততলা পর্যন্ত তারা উঠিয়েছেন, অর্থাৎ বিভিন্ন মানুষ ভবন উঠিয়েছে, সেই বিষয়গুলো কিন্তু পারফেক্টলি পর্যালোচনা করা দরকার। সেগুলো কতটুকু এক্সিকিউশন হয় সেই বিষয় নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহের জায়গা আছে। এই ধরনের নানা অসঙ্গতি রয়েছে বিপ্রজিৎ, এটা যেমন সত্যি কথা, কিন্তু তার বিপরীতে সময়োপযোগী ব্যবস্থা নেওয়ার প্রত্যাশাও দেশের মানুষ করে। তো এই এত বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে এখন কি কি বিষয়গুলো সামনে আলোচনায় চলে আসছে আপনার মনে হয়? দেখেন, আমি যদি আপনার ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে, তো আপনি খুব সুন্দর করে এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে এক্সিকিউশনে কতটা ব্যাকডেটেড। আচ্ছা, এখন এই যে কিছুদিন আগে জাতীয় বাজেট প্রণয়ন করা হলো, বাজেট প্রস্তাব যখন দেয়া হলো তাতে করে কি হলো যে ওই বাজেট প্রস্তাবে যে জিনিসগুলোর দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হলো, সেদিনই কিন্তু ওই জিনিসগুলোর দাম বেড়ে গেল। আর যে জিনিসগুলোর দাম কমার সম্ভাবনা, অর্থাৎ কমতে পারে যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আসলে বাজেট পাশ করার পরও কমে না, কিন্তু যেগুলো বাড়তে পারে যেদিন প্রস্তাব দেওয়া হয় সেদিনই বেড়ে যায়। অর্থাৎ আমাদের এক্সিকিউশনের জায়গাতে আমরা কতটা দুর্বল। হ্যাঁ, আসলে যথার্থই বলেছেন। এটা প্রত্যাশা আমাদের যে আমরা এ থেকে কাটিয়ে উঠতে পারবো। দর্শক, আমরা টিভিএন স্পেশাল নিউজ আওয়ারে এই মুহূর্তে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে এই দুঃখজনক মর্মান্তিক বিমান দুর্ঘটনার সবশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি টিভিএন 24 স্পেশাল নিউজ আওয়ারে। আপনাদের সঙ্গে আছি আমি রিজওয়ান কাদের এবং আমাদের সঙ্গে আরও আছেন বিপ্রজিৎ চন্দ। দর্শক, যেই দুঃখজনক মর্মান্তিক এবং ওই ইতিহাসের সবচেয়ে দুঃখজনক একটি দুর্ঘটনার কারণে আপনাদের সঙ্গে আমরা যোগ দিয়েছি, সেটি হচ্ছে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিমান দুর্ঘটনার বিমান আছড়ে পড়ে নিহত হতাহতের ঘটনার কারণে সবশেষ তথ্য আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে বিমানটি উড্ডয়নের 12 মিনিটের মধ্যে যে বিধ্বস্ত হয়েছে, সেখানে আইএসপিআর জানিয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, যিনি বিমানটি চালাচ্ছিলেন, তিনি বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেছিলেন। সেটি আইএসপিআর থেকে এই আকস্মিক দুর্ঘটনার পরপর যেটা জানানো হয়েছে যে বিমান বাহিনীর একটি FT-7 বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার বেলা 1:06 ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়, যার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানানো হয়েছে। দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ওই বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায়, মানে ফাঁকা এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ 19 জন নিহত এবং 164 জন এখন পর্যন্ত আহত হওয়ার খবর আমরা তথ্য জানতে পেরেছি। আহত সকলকে বিমান বাহিনীর হেলিকপ্টার সহ অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হচ্ছে। আর এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের চিকিৎসায় সহ সার্বিক সহযোগিতায় তৎপর হয়েছে। বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায় সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে রয়েছেন। সেনাবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ সহ সামরিক বাহিনী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিসের দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা এখনও চালিয়ে যাচ্ছে। বিপ্রজিৎ চন্দ্র, আপনার কাছে আসতে চাই, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত সম্মিলিত যে প্রয়াস দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায়, সেটি তো আসলে সেইখানে
আন্তরিকতার কোনো অভাব নেই, আমরা এটা জানি, এটা আমরা বুঝতেই পারি। এখন পর্যন্ত ইতিবাচক, সেটা এখন ইতিবাচক, পর্যন্ত খুবই ইতিবাচক। আর মানে ভবিষ্যতেও এই ধরনের ঘটনা যাতে না হতে হয় সেটার জন্য করণীয় নিয়েও আমরা আলোচনা করেছি। বিপ্রজিৎ, আমরা সোলাইমানের কাছ থেকেও সবশেষ তথ্য আমরা স্পটের জানতে চাবো। তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনার কাছে কি কি তথ্য আপনি জানতে পেরেছেন এর মধ্যে। এডিশনাল যে তথ্যগুলো তার মধ্যে আপনি একটু আগে যেটা বলছিলেন যে একটা ঘটনা ঘটে যাওয়ার পর সম্মিলিত প্রয়াসের যে বিষয়টি, আমরা কিন্তু সেটি খুবই ইতিবাচক দেখছি এখন পর্যন্ত। আপনি জানেন মেট্রো রেল থেকেও মেট্রো রেলের একটি কামরা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যাতে যদি প্রয়োজন হয় তাহলে সেই কামরায় যেন আহতরা মানে পরিবহন ব্যবস্থাটা নিশ্চিত করা হয়েছে। এবং ওই ডিপোতে মেট্রো রেলের যে তাদের যে যানবাহনগুলো, সেই যানবাহনগুলো কিন্তু ডেডিকেটেড করে দেওয়া হয়েছে এই আহতদের স্থানান্তরের জন্য, অর্থাৎ তাদেরকে দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ এটি নিয়ে কোনো সন্দেহ নেই যে মানুষ, স্বেচ্ছাসেবক বলুন কিংবা সেনাবাহিনী বলুন কিংবা ফায়ার সার্ভিস, তারা তাদের বেস্ট এফোর্টটা দিতেছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে ঝামেলাটা, আমি আপনার সাথে একটু আগেও যেটা বলছিলাম যে এই ধরনের একটা ঘটনা ঘটে যাবার পর আমরা বেস্ট এফোর্ট দেই, খুব দারুণভাবে সেটাকে অর্গানাইজ করার চেষ্টা করি বা মোকাবেলা করার চেষ্টা করি, কিন্তু ততটা তৎপর যদি আমরা আসলে আগে থেকেই থাকতাম, প্রিকশন নিতাম, তাহলে হয়তো বা এই ধরনের ঘটনাগুলো কিছুটা কম হলেও ঘটতে পারতো। অর্থাৎ এর আগে হচ্ছে এই ধরনের ঘটনা। আচ্ছা, আপনি কিভাবে দেখছেন যে এই যে ঘটনাটি ঘটে গেল, এই আমরা আইএসপিআর কথা বলেছে, আপনার অন দ্য আদার হ্যান্ড ফায়ার সার্ভিসও কথা বলেছে। তো ফায়ার সার্ভিস বলেছে যে 19 জন, আইসপায়ারের যে কথাটা আমরা দেখেছিলাম তাদের বিবৃতিতে 18 জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। অর্থাৎ প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে ওই ভবনে যে উদ্ধার কাজ, সেটি আসলে প্রাথমিকভাবে শেষ হয়েছে এটি বলা যেতে পারে। এর বাইরে যদি সেখান থেকে 2-1 জন আরও উদ্ধার করা হয়, সেটা জীবিত বা মৃত, এটা হতে পারে। কিন্তু ঘটনাদৃষ্টে আইএসপিআর যেভাবে বিবৃতি দিয়েছে কিংবা আপনার ফায়ার সার্ভিস যেভাবে দিয়েছে, তো এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে, ওখান থেকে আর এর চেয়ে বেশি নিহত ঘটনাস্থল থেকে আর আসার সম্ভাবনা খুব কম আছে। হ্যাঁ, যেটি মনে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। আপনি ঠিকই বলেছেন, ঘটনাস্থল থেকে হয়তো উদ্ধার কাজ অনেকটা শেষের পর্যায়ে এবং হয়তো হতাহত ওইরকম ভাবে ওখান থেকে না পাবে। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা, যে হাসপাতালে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু অনেকের অবস্থা সংকট, কারণ আমি আপনাকে বলছিলাম এদের মধ্যে মৃত্যু সংখ্যা তালিকাও বাড়তেও পারে, বাড়বে এটা তো ধারণাই করা যাচ্ছে। কারণ আপনি প্রায় 200 মানুষ বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অর্থাৎ এই আশঙ্কাজনক বলতে তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এক পর্যায়ে। এবং আমরা কিছু ভিডিওতে দেখছিলাম যে কিছু মানুষের তো একদম তারা মানে পুরো অঙ্গার হয়ে গেছেন যেটা বলা যায়। কারণ হচ্ছে একটা বিস্ফোরণ, একটা বিমান বিস্ফোরণ, সেটা তো আসলে খুব বিকটভাবে হয়েছে এবং খুব মর্মান্তিকভাবে বা খুব বাজেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ওই জায়গাগুলো থেকে তাদের বার্নের পার্সেন্টেজ, আমার ধারণা যে যারা গিয়েছে তাদের ম্যাক্সিমামেরই বার্ন 60% যদি বার্ন থাকে, তাদের আসলে বেঁচে ফেরা, অর্থাৎ বেঁচে ফেরার সম্ভাবনাটা খুব কম। আর যদিও বেঁচে ফেরেন, কর্তার কাছে আমরা এই দোয়াই করব যাতে এই সংখ্যাটা না বাড়ে। বিপ্লব, আপনার কাছে আমি আবারও ফিরছি, আমরা একটু ঘটনাস্থলে যেতে চাই। সোলাইমান, নিশ্চয়ই আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। উদ্ধার কাজের সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে যদি একটু জানাতেন। সেখানে আসলে কি আদৌ উদ্ধার কাজ এখনো চলছে নাকি শেষের দিকে গুছিয়ে এনেছে? আপনি কি তথ্য পেয়েছেন? দেখুন, ঘটনাস্থল থেকে আসলে গণমাধ্যম কর্মীরা বেশ অনেকটাই দূরে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে একটি ক্রেনের সাহায্যে আসলে বিধ্বস্ত যে বিমানটি রয়েছে সেটি অবশ্যই ইতোমধ্যে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। আমরা সেটি কাটা শব্দ শুনতে পেয়েছিলাম শুরুতে। তো সেই বিধ্বস্ত বিমানটিকে আসলে বের করার চেষ্টা করা হচ্ছে। তবে সবশেষ 1-1.5 ঘন্টায় কিন্তু আমরা কোনো আহত কিংবা নিহত কোনো বডি বের করতে আমরা আনুষ্ঠানিকভাবে যে অভিযান এটি শেষ করে দেওয়া হতো না ঘটে। এখনও ফায়ার ফাইটার সহ অন্যান্য যে বিভিন্ন বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। শুরুতে যেটি বলছিলাম যে একেবারে ঘটনাস্থলের কাছে যেতে খুব দেখতে পাচ্ছি না, তবে যে আনাগোনা আমরা এখনও দেখতে পাচ্ছি ফায়ার ফাইটার সহ বিজিবি, পুলিশ, আনসার সদস্যদের, তাতে মনে হচ্ছে এখনও কিছু উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
আচ্ছা, আপনি নিশ্চয়ই আরো তবে অনেক আনুষ্ঠানিকভাবে এলাকাবাসীর সঙ্গে কথা বলেও জানতে পেরেছেন তাদের সেখানে পক্ষ থেকে এলাকাবাসীর ভূমিকাটা কিরকম ছিল। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ঘটনাস্থলে উদ্ধার কাজ চলাকালীন সাধারণ মানুষ, উৎসুক মানুষ যে ভিড় করেছে, সেক্ষেত্রে উদ্ধার কাজে কোনো ধরনের তৎপরতায় ব্যাহত হয়েছে কিনা এটি কি জানতে পেরেছেন? না, দেখুন, আপনারা আলোচনায় যেমনটি বলছিলেন যে অন্যান্য ঘটনার সঙ্গে আজকের এই মর্মান্তিক ঘটনাটির এই একটি পজিটিভ পার্থক্য যদি বলি, সেটি হচ্ছে উদ্ধার তৎপরতা। অর্থাৎ এলাকাবাসী যারা ছিল তারা উদ্ধার তৎপরতায় খুবই সাহায্য করেছে, এবং যে উৎসুক জনতা অন্যান্য ক্ষেত্রে উদ্ধার তৎপরতায় এক ধরনের বিড়ম্বনার সৃষ্টি করে, সেটি কিন্তু আজকে হয়। স্কুল কলেজের সহ এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু কোনো ডেড বডি উদ্ধার হলেই সেটিকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা করেছেন। ফলে বিড়ম্বনার যে শিকার হতে হয় সচরাচর আমরা যেটি দেখি, সেটি কিন্তু একেবারেই আমরা দেখতে পাইনি আজকের এই ঘটনায়। স্বপ্রণোদিত হয়ে এলাকাবাসী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্বেচ্ছাসেবক রেড ক্রিসেন্টের সদস্যরা তারা একটি সমন্বিত প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছি। হয়তোবা এই সমন্বিত প্রচেষ্টার জন্য হতাহতের সংখ্যা কিছুটা হলেও কমানো গেছে বলে অন্তত আমাদের দৃষ্টিতে, গণমাধ্যম কর্মীদের দৃষ্টিতে আমরা এটি দেখেছি। সুলাইমান, একটি বিষয় জানতে চাই, অর্থাৎ আমি জানতে চাচ্ছি ঘটনাস্থলে যে পরিবেশ কি আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে কিনা? অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে ওখানে বেশ মানুষের অনেক ভিড় এবং তারা উদ্ধার তৎপরতায় সবাই ব্যস্ত ছিলেন, এবং এখন অর্থাৎ আপনার ক্যামেরায় আমরা যে ফুটেজটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ভিড়টা তুলনামূলকভাবে কম। অর্থাৎ আমরা এই উদ্ধার তৎপর দেখে মনে হচ্ছে উদ্ধার তৎপরতা অনেকটা শেষ পর্যায়ে। আপনি আসলে কি দেখতে পাচ্ছেন? অর্থাৎ আপনি কি এটা জানতে পেরেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী দেখুন, অর্থাৎ তারা সবশেষ অবস্থাটা কখন জানাবে? শুরুতেই যেটি বলেছিলাম যে আমরা আসলে একটি বহুতল ভবনের ছাদের উপরে অবস্থান করছি, ফলে নিচে একেবারে যে কি হচ্ছে সেটি অনেকাংশেই দেখতে পাচ্ছি না, এবং এখানে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যে ব্রিফিং দেয়া হবে কিনা সেই এক্স্যাক্ট তথ্য কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে যে উদ্ধার তৎপরতার কথা যেটি বলছিলেন সেটি ঘটনাস্থলে কিছুটা কম হলেও দিয়াবাড়ির যে মোড়টি রয়েছে সেখানে কিন্তু এখনও মানুষের এক ধরনের ভিড় আমরা দেখতে পাচ্ছি, এবং অ্যাম্বুলেন্স সহ অন্যান্য গাড়িগুলোকেও কিন্তু রেডি করে রাখা হয়েছে, যে কোনো প্রয়োজনে যেন সর্বাত্মক সাপোর্ট তারা দিতে পারেন সেটিও কিন্তু তারা দেখছেন। আচ্ছা, আরেকটি বিষয়, সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন? অর্থাৎ সেই নির্দিষ্ট ইনসিডেন্টটা যখন ঘটে 1:15 থেকে 1:18 বা 19-এর মধ্যে, অর্থাৎ প্রত্যক্ষদর্শীরা সেই মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল? অর্থাৎ তারা কিভাবে বিষয়টাকে এক্সপ্রেস করেছেন? দেখুন, আমরা বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে এই যে বিকট শব্দে বিমানটি বিধ্বস্ত হয়, সেই শব্দ পেয়ে তারা বের হয়ে দেখেন যে যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি আগুন ধরে গেছে। ফলে তারা দ্রুত সেখানে যান, এবং তারা আসলে যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়, তাদের চেয়ে দেখা ছাড়া আসলে কিছু করার ছিল না। এবং ফায়ার ফাইটার এবং অন্যান্য উদ্ধারকারী সদস্যরা যখন আসেন তাদের সঙ্গে তারা কিছুটা চেষ্টা করেন উদ্ধার কাজে সহযোগিতা করার, কেননা অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার ফলে ভেতরে যারা আটকা পড়েছিলেন তাদেরকে বের করার মতো সুযোগ প্রত্যক্ষদর্শীরা পাননি। ফলে এই যে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমি কথা বলেছি, এই কয়েকজন আমাদেরকে বলেছেন যে তারা এক ধরনের ট্রমার মধ্যে রয়েছেন, যে এই বাচ্চারা বা শিশুরা পুড়ছে, তাদের আত্মচিৎকার তারা শুনতে পাচ্ছেন, কিন্তু ভেতরে ঢুকে যে সহযোগিতা করবেন সেরকম পরিস্থিতিতে তারা ছিলেন না। সুলাইমান, আরেকটা বিষয় আপনার কাছে আমরা জানতে চাইবো, আপনারা কি এমন কোনো স্বজনকে এখনো দেখতে পেয়েছেন যারা তাদের মানে ইনফ্যাক্ট এই দুর্ঘটনায় স্বজন এমন কেউ রয়েছেন যারা নিখোঁজ স্বজনদেরকে খুঁজে পাচ্ছেন না? দেখুন, শুরুতে আমরা যখন এসেছিলাম দুপুরে, তখন আমরা বেশ অনেক স্বজনকে আমরা দেখেছি, তারা তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন। কেউ একজনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে তার 2টি সন্তান ছিল, একটির খবর তিনি পেয়েছেন, আরেকজনের খবর কিন্তু পাননি। এবং এই মুহূর্তে আপনারা যেটি দেখছেন এখানে কিন্তু এখনও বেশ সংখ্যক স্বজনদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তবে এখনও মিসিং কোনো সন্তান বা স্বজনের মিসিং খবর নিয়ে কেউ
রয়েছে কিনা সেই তথ্যটি আমরা জানাতে পারছি না, যেহেতু আশেপাশে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা যেতেই দিচ্ছেন না কোনোভাবেই। আমরা একটি ভবনের ছাদে থাকায় আসলে নিচে বা ঘটনাস্থলে কি ঘটছে সেই তথ্যগুলো এক্স্যাক্ট আমরা জানতে পারছি না। তবে যেহেতু উদ্ধার তৎপরতা ওইভাবে আমরা দেখছি না, ফলে স্বজনদের আহাজারিও আমরা ওইরকম দেখছি না। তারা বিভিন্ন হসপিটালে গিয়েছেন এবং সেখানেই তাদের স্বজনদের খোঁজখবর করছেন যে কে কোন হসপিটালে ভর্তি হয়েছে। সুলাইমান, আপনার সাথে আমরা পরবর্তীতে আবার যোগাযোগ করব। আপনি নিশ্চয়ই সেখানে ব্রিফিং করবে সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন ওইগুলো ফলো করবেন এবং ঘটনাস্থলের আরও কাছে গিয়ে আপনি নিশ্চয়ই স্বজনদের সঙ্গে কথা বলে আমাদেরকে তথ্য জানাতে পারবেন। সঙ্গেই থাকুন সুলাইমান। আপনাকে অনেক ধন্যবাদ। বিপ্রজিৎ, সুলাইমান সেখানকার পরিস্থিতি বলছিলেন। তো এই পরিস্থিতি আসলে ভাষায় বর্ণনা করার কিছু নেই, এত শোকের একটি পরিস্থিতি। আমরা একটু দর্শকদেরকে আরও কিছু তথ্য জানিয়ে দিতে চাইবো। সেটা হচ্ছে যে এই বিমান দুর্ঘটনার ঘটনায় যে নিখোঁজ শিক্ষার্থীরা রয়েছেন তাদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য এরই মধ্যে মাইলস্টোন স্কুল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু নাম্বার দেওয়া হয়েছে। এগুলো হলো মিলিটারি র্যাপিড ব্রিগেড, সেই সহায়তার জন্য 017690242202। সিএমএইচ বার্ন ইউনিটের নাম্বার হচ্ছে 017690160119। সিএমএইচ ইমার্জেন্সির নাম্বার হচ্ছে 017690133111। মাইলস্টোন স্কুল অ্যাডমিন অফিসারের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। সেখানে সে অ্যাডমিন অফিসারের নাম্বার বলছি আমি 018147744132। এছাড়া উপাধ্যক্ষের নাম্বার দেওয়া আছে 0177411141। আরেকবার পড়ছি নাম্বারটি 017711117666। এই নাম্বারগুলোর বাইরেও ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999-এ বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তো এই নিখোঁজ যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের অভিভাবকরা যারা খুঁজে পাচ্ছেন না, তাদের এই নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া এরই মধ্যে হাসপাতালে হতাহতদের তালিকা দিয়েছে আইএসপিআর। আমি সেটি বলছি। বাংলাদেশ বিমান বাহিনীর সেই প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল কলেজের বিধ্বস্ত হয়ে যে 18 জন নিহত হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে। তারা জানিয়েছে এই ঘটনায় আহতের সংখ্যা 164 জন। বিকেল 5টার দিকে আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেওয়া হয়। সেই অনুযায়ী কুয়েত মৈত্রী হাসপাতালে আহত 8, নিহত নেই। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত 70, নিহত 2। সিএমএইচ ঢাকা আহত 14 এবং নিহতের সংখ্যা এখানে অনেক বেশি, 11 জন। কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত নেই, নিহত 2। উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল এবং কার্ডিয়াক সেন্টারে আহত 11 এবং নিহত 2। উত্তরা আধুনিক হাসপাতালে আহতের সংখ্যা তারা জানিয়েছে 60 জন এবং নিহত 1। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত 1, নিহত নেই। এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানিয়েছিলেন এই ঘটনায় 19 জন নিহত হয়েছে। তবে এই হতাহতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা এখনও করা হচ্ছে। বার্ন ইউনিটে অসংখ্য মানুষ এবং বিভিন্ন হাসপাতালে অনেক মানুষ রয়েছেন যারা মৃত্যুর সঙ্গে লড়ছেন। বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট এরই মধ্যে মারা গেছে। বিপ্রজিৎ, এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। আমরা এখন মনে হয় ঘটনার ভয়াবহতা সম্পর্কে একটা ধারণা দর্শকদের দিতে পেরেছি। আপনি একটু আগে বলছিলেন যে দুঃখিত, আপনি একটু আগে যেভাবে বলছিলেন যে শনাক্ত করা গিয়েছে যাদের মরদেহ, অর্থাৎ আমরা এখন পর্যন্ত জানি যে 26 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে যাদের মরদেহ শনাক্ত করা হবে তাদেরকে তাদের পরিবারের কাছে তৎক্ষণাৎ হস্তান্তর করার ব্যবস্থা করা হয়েছে এবং যাদের মরদেহ শনাক্ত করা যাচ্ছে না পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এর ফলে হসপিটালে জটলা তৈরি করতে কিন্তু নিষেধ করা হয়েছে বা আহ্বান জানানো হয়েছে সাধারণ মানুষকে যে কেউ যেন তাদের স্বজনদের ভিড়ে হসপিটালে অযথা জটলা তৈরি না করেন। অর্থাৎ একটু আগে আপনাকে আমি যেভাবে বলছিলাম যে এই যে জটলা তৈরি করার বিষয়টি সেটি ঘটনাস্থলে হোক কিংবা মেডিকেল কলেজের ন্যাচারাল প্র্যাকটিস হওয়া উচিত সাধারণ মানুষের। এগুলো এটা বোঝা উচিত যে এই ধরনের ঘটনায় আসলে যারা বিশেষজ্ঞ বা যারা এই কাজটি করতে যারা বিশেষজ্ঞ, আইন শৃঙ্খলা বাহিনী সদস্য সহ ফায়ার সার্ভিস, সেই দলগুলোকে আসলে প্রপারলি কাজ করতে দেওয়ার পরিবেশটুকু জনগণেরই করে দেওয়া উচিত। অবশ্যই এই সিম্প্যাথিটুকু
তাদের কাজ করে, তারা সহায়তা করার জন্য উদ্গ্রীব থাকে, তবে এর পাশাপাশি অনেক উৎসুক মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে, এখন মোবাইলে সোশ্যাল মিডিয়ার যুগ, তারা নিজেদের মোবাইলে ছবি তোলার জন্য ভিড় করেন এবং এই ধরনের ঘটনাগুলোতে তাদের এই প্রবণতার কারণে কিন্তু সেখানে কাজ করাটা অনেক কঠিন হয়ে যায়। তো সেই প্রবণতা মানুষের কমবে, এটাই আসলে আমাদের প্রত্যাশা। বিপ্র, আমি আপনার কাছে আরও ফিরছি, তার আগে আরও কিছু তথ্য আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে চাই। কোন হাসপাতালে কতজন ভর্তি আছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার কোন হাসপাতালে কতজন ভর্তি অবস্থায় আছে, বা এটি আমরা এরই মধ্যে আইএসপিআর এর যে ইয়েটি জানিয়েছি। ফায়ার সার্ভিস জানিয়েছে এখানে নিহতর সংখ্যা তারা 19 জন বলে জানিয়েছে। এছাড়া বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত করে খতিয়ে দেখা হবে বলে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে তিনি এই কথা বলেছেন। এই ঘটনায় তিনি বলেছেন পুরো দেশ শোকাহত, অন্তর্বর্তী সরকার এরই মধ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বিমান বিধ্বস্তের ঘটনাটি কিভাবে ঘটলো সেটিও খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া প্রশিক্ষণ বিমানের ঘটনায় যে নিহতের পরিবার স্বজন সবার প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আর এছাড়া গণমাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়েছে, প্রত্যক্ষদর্শীদের একজনের তথ্য দিয়ে গণমাধ্যমে বিবিসি নিউজ করেছে, এটা আমরা একটু বলতে চাই। তিনি জানিয়েছিলেন যে সেখানকার এক শিক্ষার্থী, মানে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী, তিনি জানিয়েছেন তার চোখের সামনেই এই বিমানটি স্কুল ভবনে আঘাত করে। তাদের পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে তারা বের হচ্ছিলেন, তখন আগুনে ধরা প্লেনটি তার চোখের সামনেই বিল্ডিংয়ে আঘাত করেছে। এটি বলেছেন 10ম শ্রেণীর একজন প্রত্যক্ষদর্শী, ওই শিক্ষার্থী ওই স্কুলের। এই ঘটনায় তার এক বন্ধু নিহত হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এই ধরনের বিপ্রজিৎ, আমি বলতে চাইব যে এই যে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন, শিক্ষার্থী যারা দেখেছেন এই ঘটনা, বা অনেকেই রয়েছেন আসলে মর্মান্তিকভাবে আহত হয়েছেন এবং অনেকে মারা গেছেন, এই শোকটা তাদের পরিবারের উপর সারা জীবন কি তাড়িয়ে বেড়াবে না? দেখুন, এটা শুধুমাত্র একটি বিষয় না যে কে মারা গেলেন। আপনি এর পূর্ববর্তীতে আমরা যখন কোভিড-19 সময় একটা কঠিন সময় পার করেছি, এবং কোভিড-19 প্রকোপ কমে যাওয়ার পর বা শেষ হয়ে যাওয়ার পর যে বিষয়টা সবচেয়ে বেশি তাড়িত করেছে মানুষকে, সেটা ছিল মেন্টাল ট্রমা। অর্থাৎ কোভিডের ওই টাইমে মানুষ আইসোলেটেড থাকতে হয়েছে, একা থাকতে হয়েছে, যার ফলে তার মনোজগতে কিন্তু চরম একটা ধাক্কা দিয়েছে। এবং একটা শিশু যদি বলেন, কারণ ওখানে তো অধিকাংশ শিশু ছিল, এই ঘটনাটার প্রত্যক্ষদর্শী হওয়া একটা শিশুর মনোজগতের জন্য কত বড় ধাক্কা, বা এই ঘটনার সে ভুলতে কত সময় নেবে, বা তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে যে কতটা সময় লাগবে, এটি আসলে আদৌ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা, বা এই মেন্টাল ট্রমাটা কাটিয়ে উঠতে আসলে তার কতটা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন সাপেক্ষ। তবে অবশ্যই কিন্তু এটা যেহেতু এত বড় একটা দুর্ঘটনা এবং সে চোখের সামনে দেখেছে, এই ঘটনা তো অবশ্যই তাকে তাড়িয়ে বেড়াবে। এবং আমি মনে করি এই জায়গাটা থেকে তার যে সর্বপ্রথম হচ্ছে তার পরিবার, তারপর তার শিক্ষা প্রতিষ্ঠান, এবং এরপরও যদি প্রয়োজন হয় চিকিৎসক, এই 3টা স্তর থেকে আমার কাছে মনে হয় প্রয়োজনে সে মনোচিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ বাবা মারই সবচেয়ে বেশি আগে এগিয়ে আসতে হবে এই প্রত্যক্ষদর্শী সব শিশুদেরকে দেখভালের জন্য, তাদের মেন্টাল একটা ট্রিটমেন্ট দেবার জন্য, অর্থাৎ মেন্টালি যেন সে ভেঙে না পড়ে, সে আইসোলেটেড না হয়ে যায়, অথবা তার যে একটা স্বাভাবিক গতিতে যে জীবনাচরণটা তার ছিল সেই জায়গাটা থেকে সে বিচ্যুত হয়ে না পড়ে। এই বিষয়গুলো তো তাকে দেখতেই হবে। আপনি ঠিকই বলেছেন, এইটি যেমন অভিভাবকদের দায়িত্ব, তেমনি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে এই ক্ষেত্রে। এসব ক্ষেত্রে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুঃখজনক মর্মান্তিক ঘটনাগুলো যেন না ঘটে, সেক্ষেত্রে যথাযথ পদক্ষেপ যেন নেওয়া হয়, সেই প্রত্যাশা সাধারণ মানুষ করতেই পারে এবং সেটাই স্বাভাবিক। এই কত মায়ের বুক খালি হয়েছে, শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে পড়তে গিয়েছে, সেখানে পরীক্ষা দিচ্ছে, কেউ একদম ছোট ছোট শিশু, তারা ক্লাস করছে, তারা জানে না একটি বিমান এসে তাদের উপরে মুহূর্তে সব লণ্ডভণ্ড করে দিয়ে যাবে। দেখুন, আপনি গত 1 বছরের সিনারিওটা যদি আপনি ইমাজিন করেন, তো ইমাজিন করার দরকার নাই, আপনি সিনারিওটা ঘেটে দেখেন যদি, বাংলাদেশ কিন্তু মৃত্যুর মিছিলের মধ্যে দিয়ে রয়েছে। অর্থাৎ জুলাই আগস্ট গণ অভ্যুত্থান থেকে শুরু করে একের পর এক, তারপর ফেনীতে যে এত বড় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে এত বড় বন্যা হয়ে গেল, সেখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাণহানি, রাজনৈতিক অস্থিরতার কারণে প্রাণহানি, আর এখন হচ্ছে বিমান দুর্ঘটনা বলেন, কিংবা এর পাশাপাশি সড়ক দুর্ঘটনাও যদি আপনি মিলিয়ে দেন, অর্থাৎ বাংলাদেশ কিন্তু প্রাণহানির মধ্যেই রয়েছে। ঠিকই বলেছেন, এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হলে
হলে একদিকে যেমন সরকারকে তার আইন প্রয়োগের জায়গাটাতে কঠোর হইতে হবে, অন্যদিকে যেমন আমি যদি আপনার একটা নর্মাল এক্সাম্পল দিই, আপনি দেখেন বাংলা মোটরের যে ওভারব্রিজটা আছে, সেই ওভারব্রিজটা আমরা নর্মালি ডিরেকশন দিচ্ছি মানুষকে, তোমরা রাস্তা দিয়ে পার হও না, তোমরা ওভারব্রিজ দিয়ে পার হও। অর্থাৎ আবার হচ্ছে নিচের জায়গাটা আমরা খালি রেখে দিচ্ছি, অর্থাৎ ওই রোড ডিভাইডারের মধ্য দিয়ে জায়গা আছে মানুষের পথচারী পারাপার। তো আমাদের নিজেদের মধ্যেও আসলে সচেতনতার আমি একটা যথেষ্ট সিস্টেম অভাব তৈরি রয়েছে। করে দেওয়ার চেষ্টা করছি, আবার সেই সিস্টেম ভাঙার জন্য যে এলিমেন্ট সেটা আবার আমি তাদেরকে দিয়ে দিতেছি। হ্যাঁ, অর্থাৎ ঠিকই বলেছেন। সিস্টেম যদি পারফেক্টলি তৈরি হয় এবং সেটার এক্সিকিউশন করার জন্য যদি প্রতিবন্ধকতাগুলো তৈরি করে দেওয়া হয়, কারণ ওই স্থানে যদি মনে করেন আপনি ওই যে ওই রোডটা যদি পারফেক্টলি ব্লাইন্ড করে দেওয়া হতো, অর্থাৎ রোডটা পারফেক্টলি ডিভাইডার দিয়ে আটকিয়ে দেওয়া হতো, তাহলে মানুষ বাধ্য হয়েই ওই ওভারব্রিজটা ইউজ পাশাপাশি করতো। আপনার এক্সাম্পলের পাশাপাশি আরো একটি এক্সাম্পল আমরা কিন্তু দিতেই পারি। আপনি দেখবেন যে সেনা সদরের ভিতরে বা সেনাবাহিনীর যে জায়গা আছে, সেনাবাহিনীর সেই জায়গার ভিতরে ঢুকলে এক ধরনের মানুষের নিয়ম মেনে চলার কিন্তু প্রবণতা, আর Definitely. সেটারই একদম পুরো উল্টো চিত্র থাকে বাইরে। ঠিক আছে বিপ্লব, আজকের মতো আমরা এখানেই শেষ করি, আর আবার আমরা সময়ের সাথে ফিরে আসবো, কারণ এত বড় দুর্ঘটনা নিশ্চয়ই আপডেট থাকবে। দর্শক, টিভিএন স্পেশাল নিউজ আওয়ারে এখন এই পর্যন্তই, আবার বিস্তারিত তথ্য নিয়ে আমরা আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ সঙ্গেই থাকুন, টিভিএন 24 টেলিভিশনের সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।